আজ তোমাদের শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর রাম ডাক্তারের ব্যয়রাম। হর্ষবর্ধন এসে শুধোলেন আমায়, বউয়ের ভারী অসুখ মশাই, কোন ডাক্তারকে ডাকা যায় বলুন তো। আমি বললাম, কেন, আমাদের রাম ডাক্তার। যদিও রাম ডাক্তারকে আনার ব্যয় অনেক, কিন্তু ব্যয়রাম সারাতে তার মতন আর হয় না। বউয়ের আমার প্রাণ নিয়ে টানাটানি, আমি কি এখন টাকার কথা ভাবছি? বউয়ের আরাম হওয়া নিয়ে কথা। আমি জানতে চাইলাম, কি হয়েছে তার? কি যে হয়েছে তাই তো বোঝা যাচ্ছে না। এই বলছে মাথা ধরেছে, এই বলছে দাঁত কনকন, এই বলছে পেট কামড়াচ্ছে। এসব তো ছেলেপুলের অসুখ, স্কুলে যাবার সময় হয়। তবে মেয়েদের পেটের খবর কে রাখে, বলতে পারে কেউ? দাদার সাথেই গোবরা এসেছিল, জিজ্ঞেস করে, বৌদির পেটে কিছু হয়নি তো দাদা? পেটে আবার কি হবে শুনি? পেটে তো লিভার পিলে হয়ে থাকে। তুই কি লিভার পিলের ব্যামো হয়েছে তাই বলছিস? আমি ছেলেপিলের কথা বলছিলাম। ছেলেপিলে হওয়াটা কি একটা ব্যামো নাকি আবার? সে হওয়া তো ভাগ্যের কথা রে, তেমন ভাগ্য কি আমার হবে? বলে তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। আমি ওর সমর্থনে দাঁড়াই। হতে পারে মশাই, গোবরা ভাইয়া ঠিকই আন্দাজ করছে হয়তো। ছেলে হলে শুনেছি অমনটাই নাকি হয়, মাথা ধরে, পেট কামড়ায়। ছেলেটাই কামড়ায় কি না কে জানে। ছেলের কামড়ের কথাটা মনে পড়ে গেল আমার। হর্ষবর্ধনের এক আধুনিকা শালিকা একবার বেড়াতে এসেছিলেন ওদের বাড়িতে, একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে। ফুটফুটে ছেলেটিকে দেখে কোলে করে একটু আদর করার জন্যে নিয়েছিলাম। তারপরে তার দাঁত গজিয়েছে কিনা দেখার জন্যে যেই না ওর মুখের মধ্যে আঙুল দিয়েছি, উফ, লাফিয়ে উঠতে হয়েছে আমায়। হর্ষবর্ধনের বউ ব্যস্ত হয়ে উঠলেন, কি হলো, কি হলো? আমি বললাম, কিছু হয়নি, একটু দন্তস্ফুট হলো মাত্র, হাতে হাতে দাঁত দেখিয়েছে ছেলেটা। হর্ষবর্ধনের শালী রাগ করলেন, ছেলের মুখে আঙুল দিলেন যে বড়, আঙুলটা আপনার অ্যান্টিসেপটিক করে নিয়েছিলেন। কথাটায় আমি অবাক হই, সে আবার কি অ্যান্টিসেপটিক? লেখক নাকি আপনি, হাইজিনের জ্ঞান নেই আপনার? বলে একখানা টেক্সট বই এনে আমার নাকের সামনে তিনি খাড়া করেন। তারপরে আমি চোখ দিচ্ছি না দেখে খানিকটা তার তিনি নিজেই আমায় পড়ে শোনান। শিশুদের মুখে কোনো খাদ্য দেওয়ার আগে সেটা গরম জলে উত্তম রূপে ফুটিয়ে নিতে হবে। বাধা দিয়ে সুধান হর্ষবর্ধন পত্নী, আঙুল কি একটা খাদ্য নাকি? গোবরা ভাইয়া মুখ গোমরা করে বলে, একদম অখাদ্য, অন্তত পরের আঙুল তো বটেই। নিজের আঙুল কেউ কেউ খায় বটে, দেখেছি, কিন্তু পরের আঙুল খেতে কখনো কাউকে দেখিনি। আমি আমতা আমতা করে আমার সাফাই গাই, আঙুল আমি ফুটিয়ে নিইনি সে কথা ঠিক, তবে আপনার ছেলেই আঙুলটা আমায় ফুটিয়ে নিয়েছে, কিংবা ফুটিয়ে দিয়েছে, যাই বলুন। এই দেখুন না, বলে খোকার দাঁত বসানোর দগদগে দাগ তার মাকে দেখাই। ফুটফুটে বলে কোলে নিয়েছিলাম, কিন্তু এতটাই যে ফুটবে তা আমার জানা ছিল না সত্যি। শেষে হর্ষবর্ধন বাবুকে বললাম, রাম ডাক্তারকে আনবার ব্যবস্থা করুন তাহলে, কল দিন তাকে, এখনই তা ডাকান কাউকে পাঠিয়ে। তার সংশয় দেখা যায়, ডাকলে কি তিনি আসবেন? সে কি, কল পেলেই শুনেছি ডাক্তাররা বিকল হয়ে পড়ে, না এসে পারে কখনো? উপযুক্ত ফি দিলে কোন ডাক্তার আসে না? কি যে বলেন আপনি! ডেকেছিলাম একবার, এসেও ছিলেন তিনি,
কিন্তু জানেন তো আমার হাঁস মুরগি পোষার বাতি। বাড়ির পেছনে ফাঁকা জায়গাটায় আমার কাঠচেরাই কারখানার পাশেই পোলট্রির মতন একটুখানি করেছি। তা হাঁসগুলো আমার এমন বেয়ারা যে বাড়ির সামনেও এসে পড়ে এক এক সময়। রাম ডাক্তারকে দেখেই না সেদিন তারা এমন হাঁক ডাক লাগিয়ে দিল যে ডাক্তারকেই ডাকছিল বুঝি। কে জানে তাদের আবার ডাক্তার ডাকার দরকার কি মশাই? তারা কি চিকিৎসের কিছু বোঝে? মনে তো হয় না। হয়তো তার বিরাট ব্যাগ দেখেই ভয় খেয়ে ডাকাডাকি করছিল তারা। কিন্তু হাঁসদের সেই ডাক শুনেই গেট থেকেই ডাক্তারবাবু বিদায় নিলেন, বাড়ির ভেতরে আসলেন না। রেগে টং হয়ে চলে গেলেন একেবারে। শুনে আমি অবাক হই। বলেন কি আপনি? হ্যাঁ মশাই। তারপর আরও কতবার তাকে কল দেওয়া হয়েছে, মোটা ফিয়ের লোভ দেখিয়েছি, এ বাড়ির ছায়া মারাতেও তিনি নারাজ। আশ্চর্য তো, কিন্তু এ পাড়ায় ভালো ডাক্তার বলতে তো উনি, রাম ডাক্তার ছাড়া তো কেউ আর নেই এখানে। হর্ষবর্ধন অনুনয় করেন, দেখুন যদি বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে আপনি আনতে পারেন তাকে, দেখি চেষ্টা চরিত্র করে, বলে আমি রাম ডাক্তারের উদ্দেশ্যে রওনা হই। সত্যি এক একটা ডাক্তার এমন অবুঝ হয়, এই রাম ডাক্তারের কথাই ধরা যাক না। সেবার পড়ে গিয়ে বিনির একটু ছড়ে যেতেই বাড়িতে এসে দেখবার জন্যে তাকে ডাকতে গিয়েছি, কিন্তু যেই না বলেছি ডাক্তারবাবু পড়ে গিয়ে ছড়ে গেছে, যদি দেখেন এসে একটু দয়া করে। ছড়ে গেছে? রক্ত পড়েছে? তা একটু রক্তপাত হয়েছে বই কি। সর্বনাশ! এই কলকাতা শহরে পড়ে গিয়ে ছড়ে যাওয়া আর রক্তপাত হওয়া ভারী ভয়ঙ্কর কথা, দেখি তো। বলেই তিনি তার ডাক্তারি ব্যাগের ভেতর থেকে থার্মোমিটারটা বার করে আমার মুখের মধ্যে গুঁজে দিলেন। এবার শুয়ে পড়ুন তো চট করে, বলে আমায় একটি কথাও আর কইতে না দিয়ে ঘাড় ধরে শুয়ে দিলেন তার টেবিলের উপরে। শুয়ে পড়ুন চট করে, আর একটি কথাও নয়। মুখগহ্বরে থার্মোমিটার নিয়ে কথা বলবো তার উপায় কি? প্রতিবাদ করার জয়ই পেলাম না, আর তিনি সেই ফাঁকে পেল্লায় এক সিরিঞ্জ দিয়ে একখানা ইঞ্জেকশন ঠুকে দিলেন আমায়। বাস, আর কোনো ভয় নেই, অ্যান্টি টিটেনাস ইঞ্জেকশন দিয়ে দিলাম, ধনুষ্টঙ্কারের ভয় রইল না আর। বলে আমার মুখের থেকে থার্মোমিটারটা বার করলেন, দেখে বললেন, জ্বরটরও হয়নি তো? না, ভয় নেই কোনো আর, বেঁচে গেলেন এ যাত্রা। মুখ খোলা পেতে তখন আমি বলবার ফুরসত পেলাম, ডাক্তারবাবু আমার তো কিছু হয়নি, আমি পড়ে যাইনি, ছড়েও যায়নি আমার বোন বিনি পড়ে গিয়ে ছড়ে গেছে, কথাটা আপনি না বুঝেই। ওহ, তাই নাকি? তা বলতে হয় তো আগে। যা হবার হয়ে গেছে, চলুন তাকেও একটা ইঞ্জেকশন দিয়ে আসি তাহলে। ছড়ে যাবার পর কি ডেটল দেওয়া হয়েছিল বা আয়োডিন? আগে হ্যাঁ, তবে তো হয়েইছে। তবু চলুন ইঞ্জেকশনটা দিয়ে আসি গে। কথায় বলে সাবধানের মান নেই। বিবেচনা করে বিনির ইঞ্জেকশনের বিনিময়ে তিনি আর কিছু নিলেন না। আমারটার দাম অবশ্যই দিতে হলো, প্লাস কলের দরুন ভিজিট। সেই অবুঝ রাম ডাক্তারের কাছে যেতে হচ্ছে আজ আমায়। বেশ ভয়ে ভয়েই আমি এগোই, বলতে কি বুঝে সুঝে পারতে হবে কথাটা, বেশ বুঝিয়ে সুঝিয়ে। যা অবুঝ ডাক্তার বাবা! চেম্বারে ঢুকে দূর থেকেই তাকে নমস্কার করি। ডাক্তারবাবু, আপনাকে কল দিতে এসেছি, কিন্তু আমার নিজের জন্যে নয়। আমার কোনো অসুখ করেনি, কিচ্ছু হয়নি আমার, পড়েও যায়নি ছড়েও যায়নি।
আমাকে ধরে আবার ফুঁড়ে টুড়ে দেবেন না যেন, সেবারের মতন। বলে কথাটা পারলাম। শুনেই তিনি আমাকে তেড়ে এসে ফুঁড়ে না দিলেও এমন তেড়ে ফুঁড়ে উঠলেন যে বলবার নয়। না, ওদের বাড়ি আমি যাব না, প্রাণ থাকতে নয়, এ জন্মে না, ওরা ভারী অভদ্র। হর্ষবর্ধনবাবু অভদ্র? এমন কথা বলবেন না, ওর শত্রুতেও এমন কথা বলে না। অভদ্র না তো কি, বাড়িতে ডেকে নিয়ে গিয়ে অপমান করাটা ভদ্রতা নাকি? আপনাকে বাড়িতে ডেকে এনে অপমান করেছেন উনি? বিশ্বাস হয় না, আপনি ভুল বুঝেছেন। আপনি যা বলতে গিয়ে অবুঝ কথাটা আমি চেপে যাই একেবারে। উনি নিজে না করলেও ওর পোষা হাঁসদের দিয়ে করিয়েছেন, সে একই কথা হলো। হাঁসদের দিয়ে অপমান? আমার বিশ্বাস হয় না। হ্যাঁ মশাই, মিথ্যে বলছি আপনাকে? আমাকে দেখেই তার সেই পাঁজি হাঁসগুলো এমন গালাগালি শুরু করলো যে কহতব্য নয়। হাঁসেরা গাল দিল আপনাকে? আরে মশাই, হাঁসকেই তো লোকে গালে দেয়। আমার বোন পুতুল এমন চমৎকার ডাকরোস্ট রাঁধে যে কি বলবো, গালে দিয়ে হাতে যেন স্বর্গ পাই। সে যাই বলুন, হর্ষবর্ধন বাবুর হাঁসগুলো তেমন উপাদেয় নয়, বিলকুল বিস্তুল্য। আমাকে দেখেই তারা কোয়াক কোয়াক বলে এমন গাল পাততে শুরু করলো যে বলতে বলতে রাগে তিনি রাঙা হয়ে উঠলেন। কেন, আমি কি কোয়াক? আমি কি হাতুড়ে ডাক্তার? লোকে বললেই হলো। ও এই কথা? আমি ওকে আশ্বাস দিই, না মশাই না, হাঁসগুলো আপনার কোনো গুপ্ত কথা ফাঁস করেনি, এমনিই ওরা হাঁস ফাঁস করছিল। হর্ষবর্ধন বাবুর ওগুলো বিলিতি হাঁস তো, তাই ওরা ওই রকম ইংরেজি ভাষায় কথা বলে। ইংরেজিতে কোয়াক বলতে যা বোঝায় তা ঠিক ওর অর্থ নয়। বাঙালি হাঁস হলে ওই কথাটার মানে হয়, মানে বঙ্গভাষায় ওর অনুবাদ প্যাক প্যাক। প্যাক প্যাক? ঠিক বলছেন, তাহলে আর কোনো কথা নেই, চলুন তবে। বলে তিনি রাজি হলেন যেতে। দাঁড়ান, আমার ব্যাগটা গুছিয়ে নিই আগে। এই ব্যাগ নিয়েই হয়েছে আমার যত হাঙ্গাম। এটাকে বাগে আনাই যায়। এক এক সময় এমন মুশকিলে পড়তে হয় মশাই। বলছিলাম, একটু ব্যগ্র হবেন দয়া করে, রোগিণীর অবস্থা ভারী কাহিল। ব্যগ্রই হচ্ছি তো, ব্যাগ না হলে কি করে ব্যগ্র হই? এই ব্যাগের মধ্যেই তো আমার থার্মোমিটার, স্টেথিস্কোপ, রক্তচাপ মাপার যন্ত্র, ওষুধপত্র, যত কিছু। বলে সব কিছু গুছিয়ে নিয়ে সব্যাগ হয়ে তিনি সবেগে আমার সাথে বেরিয়ে পড়লেন। কিন্তু এক কদম না যেতেই তিনি থমকে দাঁড়ালেন একদম। পথের মধ্যে দাঁড়িয়ে বকতে লাগলেন আমায়। না, আমি যাব না। আমি প্রতিজ্ঞা করেছি যে আপনার ওই কোয়াক কোয়াকি হোক আর প্যাক প্যাকি হোক, ওই হাঁসরা থাকতে ও বাড়িতে আমি পা দেব না। প্রতিজ্ঞা করেছিলাম, আমার শপথ আমি ভাঙতে পারবো না, মাফ করবেন আমায়। বলে তিনি বেঁকে দাঁড়ালেন এবং আর দাঁড়ালেন না। তারপর আর না এঁকে বেঁকে সোজা তিনি এগুলেন নিজের বাড়ির দিকে। রাম ডাক্তার এমন অবুঝ, সত্যি অগত্যা, কি আর করা, সব গিয়ে খোলসা করে বললাম হর্ষবর্ধনকে। বললাম যে বউকে যদি বাঁচাতে চান তো বিদেয় করে দিন হাঁসদের। শুনে হর্ষবর্ধন খানিকক্ষণ গুম হয়ে কি যেন ভাবলেন, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এ দুনিয়ার কে কার, হাঁস কি আমার?
হাঁসের কি আমি? হাঁস কি আমার সঙ্গে যাবে? হাঁস নিয়ে কি আমি ধুয়ে খাবো? যাগ্গে হাঁস, রাখে রাম, মারে কে? মারে রাম, রাখে কে? কার হাঁস কে পোষে? বলতে বলতে তিনি যেন পরমহংসের পরিহাস হয়ে উঠলেন। টাকা মাটি, মাটি টাকা, যাগ্গে হাঁস, যেতে দাও। বিস্তর টাকায় কেনা হাঁসগুলো, বহুত টাকা মাটি হলো, এই যা। বলে খানিকক্ষণ মাথায় হাত দিয়ে কি যেন ভাবলেন, তারপর কোকিয়ে উঠলেন, না, বউকে আমি হাসপাতালে পাঠাতে পারবো না, হাঁসগুলোই বরং রসাতলে যা। তারপর গিয়ে তিনি পোলট্রির আগল খুলে দিয়ে খেদিয়ে দিলেন হাঁসদের। পাড়ার ছেলেদের সমবেত উল্লাসের মধ্যে তারা নাচতে 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 চলে গেল। হংসবিদায়ের খবরটা চেম্বারে গিয়ে জানাতে হবে। জানানোর পর ব্যাগ হাতে ব্যগ্র হয়ে বেরুলেন রাম ডাক্তার। এলেন রাম ডাক্তার, আসতেই হর্ষবর্ধন তার হাতে কড় করে দুখানা 100 টাকার নোট ভিজিট গুজে দিয়ে তাকে নিয়ে গৃহিণীর ঘরে গেলেন। আমরাও গেলাম সাথে সাথে। রোগিণীর শয্যাপার্শ্বে দাঁড়িয়ে শুধালেন রাম ডাক্তার, কি কষ্ট হচ্ছে আপনার, বলুন তো? মাথা টনটন করছে, দাঁত কনকন করছে, গা শিরশির করছে, তার উপর পেট কামড়াচ্ছে আমার, জানালেন গিন্নি। বটে, বলে রাম ডাক্তার মুখ ভার করে কি যেন ভাবলেন খানিক, তারপরে হর্ষবর্ধনকে টেনে নিয়ে বাইরে এলেন। গম্ভীর মুখ করে রাম ডাক্তার বললেন, কেস খুব কঠিন মনে হচ্ছে আমার। হর্ষবর্ধন আতঙ্কিত হলেন, বউ আমার বাঁচবে তো? না না, ভয়ের কোনো কারণ নেই, এক্ষেত্রে তেমন মারাত্মক কিছু ঘটার আশঙ্কা করিনি। তবে এসব রোগে সাধারণত 10 জন রোগী 9 জনই মারা যায়, 1 জন মাত্র বাঁচে কেবল। হর্ষবর্ধনের আতঙ্ক এবার আরও যেন 10 গুণ বেড়ে যায়। তাহলে? গোবরা কাঁদো কাঁদো হয়ে বলে ওঠে, বলেন কি মশাই, তবে তো বৌদির বাঁচনের আর কোনোই আশা নাই। ভরসা দেন ডাক্তারবাবু, ইনি বাঁচবেন। এর আগে এই রোগে 9 জন আমার হাতে মারা গেছে, ইনি 10ম। একে মারে কে? দেখ, আপনারা আমায় রুগীকে দেখতে দিন তো দয়া করে, ভালো করে পরীক্ষা করে দেখি আগে। বাইরে গিয়ে অপেক্ষা করুন আপনারা, রুগীর ঘরে কেউ এখন আসবেন না যেন। বলে আমাদের ভাগিয়ে দিয়ে তিনি ভেতরে রইলেন। আমরা 3 জন পাশের ঘরে এসে বসলাম। হর্ষবর্ধনের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে, আর গোবরার মুখ শুকিয়ে হলো যেন ঠিক নারকেলের ছোবড়ার মতো। আমি বললাম, মাথা টনটন, দাঁত কনকন, পেট চঞ্চন, শক্ত অসুখ বই কি। আবহাওয়ার গুমোটটা কাটাবার জন্যই একটা কথা বলি আমি, মোটের উপর সেই গুমোটের উপর, এর একটা হলেই রক্ষে নেই, একসঙ্গে 3টে। গোবরা মন্তব্য করে, ব্যামোটা বৌদির শিরা উপশিরায় ছড়িয়ে পড়েছে দাদা, সারা গা শিরশির করছে, বলল না বৌদি? আমিও একটু ডাক্তারি বিদ্যা ফলাই, শিরোপীড়াই হয়েছে তো, মাথা টনটন করছে, বললেন না? রাম ডাক্তার দরজার গোড়ায় দাঁড়ালেন এসে। উকো দিতে পারেন? নিদেন একটা ছেনি। হর্ষবর্ধন একটা উকো এনে দিলেন, ছেনিও। গোবরা বললে, উকো দিয়ে কি করবে দাদা? বৌদির মাথায় উকুন হয়েছে নাকি? উকো ঘষে ঘষে
উকুনগুলো মারবে বোধ হচ্ছে। আমি সায় দিলাম তার কথায়, হতে পারে, তারাই হয়তো মাথায় কামড়াচ্ছে, সেই জন্যেই এই শিরাপীড়াটা হয়েছে বোধহয়। হর্ষবর্ধন চুপ করে বসে রইলেন মাথায় হাত দিয়ে। কিংবা দাঁতের জন্যেও লাগতে পারে উকো, দাঁতে কেরিজ হয়ে থাকলে তাতেও দাঁতের যন্ত্রণা হয়, উকো দিয়ে ঘষে ঘষে সেই কেরিজ তুলবেন হয়তো উনি। দাঁত নেয়া ফেলনা জিনিস না মশাই, দাঁত ফেলবার পরই দাঁতের মর্যাদা বুঝতে পারে মানুষ। খারাপ দাঁত থেকে হাজারো ব্যাধি আসে, মাথা ব্যথা, পেট ব্যথা, বুকের ব্যামো, হজমের গোলমাল, এমনকি বাতের দোষও আসতে পারে ওই দাঁতের দোষ থেকে। রাম ডাক্তার আবার এসে উঁকি মারলেন দরজায়। হাতুড়ি কিংবা বাতালি জাতীয় কিছু আছে? হর্ষবর্ধন হাতুড়ি এনে ডাক্তারের হাতে তুলে দেন। আটকে ওঠে গোবরা। হাতুড়ি নিয়ে কি করবে দাদা? দাঁতের গোড়ায় ঠুকবে নাকি? দাঁতের ব্যথা সারাতে দাঁতগুলোই সব তুলে না ফেলে বৌদির। হ্যাঁ, দীর্ঘ নিঃশ্বাস ফেলেন দাদা। কি জানি ভাই, লোকে রাম ডাক্তারকে কেন যে হাতুড়ে বলে কে জানে। গোবরা হাতুড়ির সঙ্গে হাতুড়ের একটা যোগসূত্র স্থাপন করতে চায়। তার মানে তো পাওয়া যাচ্ছে এখানেই। বাধা দিয়ে আমি বলি, দাঁতে না হয়ে মাথাতেও পিটতে পারে হাতুড়ি। শক ট্রিটমেন্ট বলে একটা জিনিস আছে না? দাদার যেমন শখ, আপনার মতন হাতুড়ে লেখকের পরামর্শ শুনে হাতুড়ে ডাক্তার এনে নিজের শখ মেটানো নিয়ে এবার। বৌদির মধুর হাসি আর দেখতে হচ্ছে না দাদাকে, এ জন্মে নয়। হায় 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 হায়, এই ফোকলা বৌদি ছিল আমার বরাতে, কি করব তার? মাথায় হাতুড়ি ঠুকলে শিরোপীড়া সারে বলে শুনেছি। হর্ষবর্ধন বললেন, মাথা না থাকলে তো মাথা ব্যথাই থাকে না মশাই। আমার বক্তব্য রাখি, শক ট্রিটমেন্ট মানে হচ্ছে হঠাৎ একটা ঘা মেরে শক দিয়ে সঙ্গে সঙ্গে রোগ সারিয়ে দেওয়া। শক্ত রোগ যত সব তাতেই সেরে যায়। রাম ডাক্তারের কোনো কসুর নেই মশাই, যথা শক্তি করছে বেচারা। হাল ছেড়ে দেন হর্ষবর্ধন। তা যদি হয় তো আমার বলার কিছু নেই কো। যথাসাধ্য করতে দিন ডাক্তারকে, বাধা দেবেন না আপনারা। দরজার সামনে আবার রাম ডাক্তারের আবির্ভাব। একটা কলার দিতে পারেন আমায়? ছোটোখাটো হলেও চলবে। হর্ষবর্ধন তার কাঠচেরাই করাতি কারখানার করাত একটা এনে দিলেন। তারপরে মাথায় হাত দিয়ে বসলেন তিনি। কি সর্বনাশ হবে কে জানে। বৌদির পেট কেটে ছেলেটাকে বার করবে বোধ হচ্ছে। বৌদি কাটা পড়বে আর ছেলেটাও মারা পড়বে ওই ডাক্তারের করাতে। আর আমাদের বরাতে এই ছিল, যা বুঝতে পারছি। ছেলেটা যায় যা, আমার বউ বাঁচলে বাঁচি। আমি তাকে ভরসা দিই, বেঁচে যাবে আপনার বউ। বড় বড় জাদুকর দেখেননি, করাত দিয়ে একটা মেয়েকে দু আধখানা করে কেটে ফেলে, তারপর সঙ্গে সঙ্গে জুড়ে দেয় আবার। দেখেননি কি? কেন, আমাদের পিসি সরকারের ম্যাজিকেই তো তা দেখা যায়। তেমনই ভেলকি বড় বড় ডাক্তারদেরও, তারাও কেটে জোড়া দিতে পারেন। কিন্তু হর্ষবর্ধন আর চুপ করে বসে থাকতে পারেন না, লাফিয়ে ওঠেন হঠাৎ। আমার চোখের সামনে বউটাকে করাচ্ছেরা করবে আর আমি বসে বসে তাই দেখব? লোকটা পেয়েছে কি? বলে তিনি ঝড়ের বেগে ঘরের মধ্যে প্রবেশ করেন। গোবর্ধনও সাথে যায়। চক্রবর্তী আমিও তাদের অনুবর্তী হই। ঝাঁঝিয়ে ওঠেন তিনি ডাক্তারকে। কি পেয়েছেন আপনি? করাত দিয়ে আমার বউকে কাটবেন? কেন কেন? যতই কাঠের ব্যবসা করি মশাই, এতটা আকাঠ হয়নি এখনো। কেন, কি হয়েছে আমার বউয়ের যে করাত দিয়ে তার? বাধা দেন রাম ডাক্তার। কিসের বউ? আমি পড়েছি আমার ব্যাগ নিয়ে।
বউকে আপনার দেখলাম কোথায়? হতভাগা ব্যাগটা এক এক সময় এমন বিগড়ে যায়, হাতুড়ি পিটে, ছেনি দিয়ে, উকো ঘষে কিছুতেই এটাকে খুলতে পারছি না। করার দিয়ে কাটতে লেগেছি এবার। এর মধ্যেই তো আমার যত যন্ত্রপাতি, ওষুধপত্র, এমনকি থার্মোমিটারটি পর্যন্ত। আগে এসব বার করলে তবে তো দেখবো আপনার বউকে। রাজ্যের রোগ সারাই আমি, কিন্তু নিজের ব্যাগটা সারাতে পারি না। এই ব্যাগটাই হয়েছে আমার ব্যায়রাম।